আবারও করলো না। এরকম করতে করতে দিন যাচ্ছে আর ওর রাগ বাড়তেছে, কিছু হলেই গায়ে হাত তুলে। ইয়াবা তখনও নিচ্ছে? তখনও পর্যন্ত নিচ্ছে। আচ্ছা, তখন পর্যন্ত নিচ্ছে। ওকে শুধু ইয়াবাই নিত না অন্য ড্রাগও নিত? না, শুধু ইয়াবা। আপনি দেখতেন ইয়াবা, কিন্তু আপনি তো জানতেন আমি না যে জানি, কিন্তু ও প্রচন্ড পরিমাণে বিয়ার খায় এখনো পর্যন্ত খায়। ওকে ফাইন। বিয়ার মানে কি শুধু নর্মাল বিয়ার না অ্যালকোহলিক বিয়ার? অ্যালকোহলিক বিয়ার, তার মানে সে ড্রিঙ্কসও করে। তারপর আমি গায়ে হাত তোলার বিষয় করে হাত তোলা শুরু করলো। তারপর হঠাৎ করে মানে এরকম বিয়ের ডেট পিছাচ্ছে। এর মধ্যে আমি একটা জিনিস বাদ রেখে আসছিলাম। আমি যখন দেশের বাইরে ছিলাম, ও আমার সাথে চ্যালেঞ্জ করছিল আর ওর একটা ফ্রেন্ডকে নিয়ে, যে তুই যদি ওকে মানে কনভিন্স করতে পারোস তাহলে তুই যা চাবি তাই পাবি। কাকে কনভিন্স করতে পারি? ওর একটা ফ্রেন্ড, ওর এই ফ্রেন্ডটা অনেক সুন্দর। ওর একটা ফ্রেন্ডকে কনভিন্স কিসের নিয়ে কনভিন্স? রিলেশনে জড়াতে পারি যদি যদি মানে একটা আমি বিষয়টা বুঝিনি, মানে কে কাকে চ্যালেঞ্জ করেছে যে তুই আমার এই ফ্রেন্ডকে পটায় দেখা। আচ্ছা, যদি পড়াতে পারিস তাহলে যা চাবি তাই পাবি। আমি বলছি আমি কিছু চাই না, তুই আমাকে বিয়ে করবি। বলছে হ্যাঁ করবো। ওকে। তো ওই ছেলেকে আমি এক পর্যায়ে একেবারে স্বাভাবিক, একটা ছেলে যত ভালোই থাক, একটা মেয়ে যদি ইমোশনাল হয়ে বা ওর সাথে যদি কন্টিনিউ কথা বলে, ছেলেটা তার প্রতি ইচ্ছা কেন জানি না। কারণ ওর এই ফ্রেন্ডটা নাকি অনেক মানে মুড দেখায়, কথা মানে কোনো মেয়ের সাথে কথা বলে না। তারপর আমি বলছি কোনো মেয়ের সাথে কথা বল না। আচ্ছা ঠিক আছে। এটা আপনাকে বলেছে? আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন প্রিয় শ্রোতা, কারণ উদ্দেশ্যটা কি সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। সামনের দিকে গেলে বিষয়টা আমরা ক্লিয়ার হব। ওকে, এবং এই উদ্দেশ্যটা হয়তো বা অন্য কোনো কিছু হতে পারে, যেটা ওকে বলেছে সেটা নাও হতে পারে। একটু সামনের দিকে গেলে হয়তো বা সেটা পরিষ্কার হবে। আচ্ছা, তো আপনি কি করেছিলেন সে কথা শোনার পরে? ওই ফ্রেন্ডের সঙ্গে ছেলের সাথে কথা বলা শুরু। কথা বললে তো একটা ছেলে পড়ে যাবে, বিষয়টা এরকম না। একটা না মানে কথা বলতে থাকি, ছেলে আমাকে জিজ্ঞেস করে তুমি রিলেশন আছে? আমি বলছি না, আমার কোনো রিলেশন নাই, আমি একা একা থাকি। মানে আমার দুর্বলতাগুলো দেখাতাম, আমি একা একা থাকি। ওই ছেলের সঙ্গে আপনার কি ধরনের কনভারসেশন হতো? আমি কি ধরনের বলতে বোঝাচ্ছেন আপনি যেটা করেছেন? বয়ফ্রেন্ডের চাইতে কম, ফ্রেন্ডের চাইতে বেশি। এই ছেলের সাথে তো জাস্ট এমনিতেই কথা বলতাম, ইমোশনালি ব্ল্যাকমেল করা যেটা আর কি। আচ্ছা, ওই ছেলেকে কোন ধরনের স্ন্যাপ পাঠানো, ও কোন ধরনের স্ন্যাপ পাঠানো, এগুলোর মধ্যে গেছেন কি? না না, এরকম কিছু না। ফ্রেন্ড একসময় পড়ে গেল আপনার প্রতি? হ্যাঁ, তারপর? হ্যাঁ, পড়ে গেল বলতে ছেলে কিন্তু প্রপোজও করে নাই, দুর্বল হয়ে গেছে আপনার প্রতি। মানে এমনিতে কথা চলতেছে, মানে আমি বুঝতেছিলাম হ্যাঁ এই ছেলেটা প্রপোজ করতে পারে, করবে। তার মধ্যে আমি দেখতেছি যে পাপ্পুর মন মেজাজ অন্যরকম। তখন আমি বলতেছি, তখন আমি ছেলেটাকে সব সত্যি বলে দিলাম যে আসলে দেখো ভাইয়া, আসলে আমাকে তোমার ফ্রেন্ড আমাকে বলছিল, আমি চাই না, আমি পারি না এগুলা, আমি তোমারে হার্ট করতে পারবো না। এই ঘটনাটা আপনি এখন কেন বলতেছেন? মানে এটা দ্বারা কি বলতেছি আমি। তো তারপর ওই যে কেন আমি ওর সাথে কথা বললাম এইটা ওর মাথায় ছিল। হ্যাঁ, এখন আমি যখন ওই যে দেশের বাইরে থেকে যখন আসলাম, তখন একদিন ওর ফ্রেন্ডদের সাথে আমাকে পরিচয় করায় দিতেছে, ফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হয়েছে। তো এই ফ্রেন্ডের সাথে দেখা হয়, যে ফ্রেন্ডের সাথে আমি ফোনে কথা বলছি। তো এই ফ্রেন্ডের সাথে দেখা হয়, সেদিন ওই ফ্রেন্ডের নাকি বার্থডে ছিল। তো আমি জাস্ট বলছি ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমি কেন বললাম, মানে এই ছেলের সাথে আমার ফোনে আগে কথা হয়েছিল, এই ছেলের সাথে আমি কেন কথা বলবো? এইটা বলছি এই জন্য, এই কথাটা বলার জন্য ও আমাকে যে কি করলো, সবার সামনে অপমান করলো, সবার সামনে, ওই ছেলের সামনেই, সবার সামনে। ছেলেদের সাথে কথা না বললে তোর ভাল লাগে না, এইটা সেটা। আমি খারাপ কি করলাম? ক্রেজি ছিল। এবং এটা খুব স্বাভাবিক যে ধরনের ড্রাগ নিত এবং যেভাবে ওর লাইফস্টাইল ছিল, সেখানে হয়তো এই বিষয়গুলো খুব স্বাভাবিক। একজন ড্রাগ অ্যাডিক্ট মানুষের সঙ্গে আসলে তার কাছ থেকে খুব নর্মাল আচরণ আশা করাটা খুব অপ্রত্যাশিত। তবে এটাও ঠিক যে ড্রাগ না নিয়েও মানুষ অনেক সময় খুব অ্যাবনর্মাল অ্যাটিটিউড করে, সেটার পেছনে অবশ্য অনেক কারণ থাকে। যাই হোক, তারপর মানে আমি কান্না করতে করতে এখান থেকে সরে আসছি, কারণ ওই অপমানগুলো নিতে পারতেছিলাম না এতগুলো ছেলের সামনে। তারপর এরকম কিছুদিন পর পর মার চলতে থাকে, মারামারি। তো ওই দিনও মারে, যে ফ্রেন্ডের সাথে দেখা হলো ওই দিন প্রচণ্ড মারে। তারপর হঠাৎ করে একদিন বলতেছে যে ও আমি এর মধ্যে আমার ভুলগুলো আমি বলে দিই, নেলে ও যদি কোনোদিন এটা শুনে তাহলে ও বলবে যে ওর ব্যাপারেই শুধু বলে গেছে, আমার ব্যাপারে বলিনি। আমার দোষগুলো হচ্ছে এটাই যে আমি যখন ও আমাকে মারতো বা ও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতো, আমি সহ্য করতে না পেলে আমি চাইতাম ওর থেকে সরে যেতে। তো সরে যাওয়ার জন্য আমি অন্য কারোর সাথে রিলেশনে জড়াতে চেতাম, যে আমি যাই ওর সাথে, অন্য সন্ন্যের সাথে রিলেশন। সেটা আপনার জায়গা থেকে খুব স্বাভাবিক না? কারণ আপনি তো আপনার বাবা মাকে এরকম দেখেছেন, গায়ে হাত তুলছে, মারামারি করছে। হ্যাঁ, এবং আমিও খুব অবাক হচ্ছি যে এই সেম জিনিসটা দেখার পরে আপনি বিয়ের আগে সেম একই জিনিস পাচ্ছেন, তারপর এই ছেলেটাকে আপনি কেন বিয়ে করতে চাইবেন? আপনার তো একবার হওয়ার পরই এখান থেকে সরে আসার কথা। হ্যাঁ, তারপর হচ্ছে কারণ আমি ওকে অনেক লাভ করে ফেলছি। তারপর মানে আমার ভুলগুলো হচ্ছে যে আমি অন্য ছেলেদের সাথে কথা বলতাম,
ওর ওই যে ওর জিমেলটা অ্যাড করা ছিল, ও দেখতো, ও আমার ফোনের কল লিস্ট ওর ওইখানে যেত, তো যার যার নাম্বার পেতো সবাইকে ফোন দিয়ে বলতো যে মম আমার গার্লফ্রেন্ড, আর সবাইকে আমার ছবিগুলো দিয়ে দিত, নিউড পিকগুলো দিত, যে দেখেন ওর সাথে আমার এত কিছু নুড হয়েছে। পিকগুলো দিত সবাইকে? হ্যাঁ, সবাইকে বলতে যার সাথে আমি একটু মানে রিলেশনে যেতে চাচ্ছি, মানে কোনো ফ্রেন্ডলি রিলেশন নেই, আমি চাচ্ছি ওর সাথে রিলেশনে জড়ায় যাব, আমি আমার এই বয়ফ্রেন্ডের থেকে সরে যাব, এটা চেষ্টা করলেই ওই কাজটা করতো। তো আচ্ছা। তখন আর আমি কারোর সাথে কথা বলতাম না, তখন আমার তো মুখই থাকতো না ওই ছেলের সাথে কথা বলার, আর কি কথা বলবো। রাইট। তারপর একটা পর্যায়ে গিয়ে আমি একটা জব নেই ওয়ারিতে, তো একটা ভালো একটা শপে জব নেই, ওইখানে আমার মানে যেই ম্যানেজার ছিল একটা মেয়ে, আমার ভালো ফ্রেন্ড ছিল, আমার সাথে ঝগড়া হয়ে ও আমার এই ফ্রেন্ডকে এই ছবিগুলো দিয়ে দেয়, আমার এই ছবি। আমার ফ্রেন্ড, আমি মানে প্রচণ্ড রকমের কান্না করি, বলতেছে দেখ দেখ এটা তুই, কত জঘন্য দেখতে তুই, মানে এই কথাগুলো আমাকে বলে আমার ফ্রেন্ড। তো বলতেছে তোর এইভাবে কথাগুলো বলার কারণ হয়েছে এটাই, যেন তুই ভুল কেন করলি, তুই এটা কেন করলি। তো তখন আমি ওরে বলছিলাম, আচ্ছা তুমি যে কাজটা করছো, একটা মেয়ে আর একটা মেয়ের সুখ কখনো দেখতে পারে না, আজকে না হোক কালকে যদি ওর সাথে আমার ঝগড়া হয় আর ওর যদি এটা দিয়ে আমার সাথে ব্ল্যাকমেল করে, ঠিক তার কিছুদিন পরে মেয়ের সাথে আমার ঝগড়া হয়েছে, ওই মেয়েটা আমাকে বলতেছে তোর এগুলো আছে, তোর কি মনে আছে, আমার কাছে কিন্তু আছে, আমি এগুলো দিয়ে কিন্তু তোর অনেক ক্ষতি করতে পারি। আমার আর কিচ্ছু বলার ছিল না, আমি মাথা নত করে ওইখান থেকে চাকরি ছেড়ে চলে আসছি। তো একটা ছেলের সাথে আমি রিলেশন করতে চাই, এরকম ওর থেকে আমি সরে যাব। তো একদিন আমার মনে আছে, সত্যি কথা, আমি ওই ছেলের সাথে রিস্কায় বসছিলাম, হাত ধরেই বসেছিলাম। রিস্কায় বসছিলাম বলতে আমি রিস্কা উঠতে পারি না, এখনো পর্যন্ত পারি না, আমার ভয় লাগে, তো আমি ছেলেটা হাত ধরে বসছিলাম। এটা ওকে আমি সত্যিটাই বলছি যে হ্যাঁ। তো এইটা জানার পর ওই ছেলেটাকেও আমার নিউড পিক দেওয়ার পর ওই ছেলে আমার এলাকায় এসে আমাকে থ্রেট দিয়ে যায় যে এই তুই কারে বিলিভ করছস, কোন ছেলের সাথে রিলেশন করছস, আজকে আমি যদি চাই তাহলে তোর এমন অবস্থা করবো, তোর প্রস্টিটিউশন করা ছাড়ার কোনো উপায় থাকবে না। এই ছেলেটা এইভাবে আমাকে গালাগালি করে যায়, তুই খারাপ, এটা সেটা এগুলো বলে। তারপর এই ইম্প্যাক্টগুলো খেয়াল করবেন প্রিয় শ্রোতা, যে ও কি পরিমাণ একটা জায়গায় বন্দী হয়ে গেছে এবং ওকে এই ছবিগুলো দিয়ে কি পরিমাণ ব্ল্যাকমেল করা হচ্ছে। একটা হচ্ছে যে শাস্তি দেওয়ার, একটা হচ্ছে পুরো জীবনটাকেই একটা খাঁচার মধ্যে বন্দি করে ফেলা, এবং সেই কাজটা কিন্তু এই ছেলেটা ওকে করছে, এবং ও ইমোশনালি বারবার এই ছেলেটার কাছে ফিরে আসতেছে, কোনো উপায় নেই বলে। হ্যাঁ, উই পোকা যেরকম আগুন দেখে আগুনের উপর ঝাঁপায় পড়ে, তারপর দুটো পাখা হারায় সুরসুর করে ওখান থেকে ফিরে আসে অথবা মারা যায়, ওর অবস্থা হয়েছে ঠিক সেরকম। বলেন তারপর ওর থেকেও সরে গেলাম। সরে যাওয়ার পর লাস্ট আমি একটা ছেলের সাথে রিলেশন করি, ওই ছেলেটা আমার সব জানতো, আমি ছেলেটাকে সব বলছি যে আমার এগুলো হয়েছে, ও আমার সাথে এরকম ব্যবহার করে, সব কিছু জানার পর ছেলেটা আমাকে প্রচণ্ড রকমের লাভ করে। তো এই ছেলেটা মানে সব জেনে শুনে ও আমাকে প্রেম করতে চায় না, আমাকে বিয়ে করতে চায়। তো একদিন ওর সাথে আমি মিট করার পর মানে সব কিছু বলার পর আমি অনেক কান্না করি, মানে কান্না পেয়ে যায়। তো ওই ছেলেটা আমাকে বলে যে আমি তোমার সাথে প্রেম করব না, আমি তোমাকে বিয়ে করব। তো সেই দিনের পরে আরেকদিন মিট হয়, তখন দুষ্টামি করতে করতে সত্যি কথা যেটা, আমি ওই ছেলের গালে একটা কিস করি। ছেলেটাই বলছিল ওর ফ্রেন্ডদের সামনে, ওর ফ্রেন্ডরা বলতেছিল আমার ভাবি, বলতেছে তোর ভাবি হয় না, আমার বিশ্বাস হয় না এটা আমাদের ভাবি। পরে আমি বলছি কি করলে বিশ্বাস হবে, বলতেছে যে আচ্ছা তাহলে ওর ভাইকে একটা কিস করেন তাহলে বিশ্বাস হবে। তো আমি তখন ওর গালে একটা কিস করি, সেটাও আমি ওরে বলে দিয়েছে আমি না এটা করে ফেলছি, আমি এটা করছি। তো তখন এটা নিয়েও অনেক কাহিনী, ওই ছেলেকেও জানা তাই শোনায়, তো এগুলো চলতে থাকে। তো একটা পর্যায়ে হঠাৎ করে একদিন মানে বলতেছে ওর নামে নাকি কোন জায়গা নিয়ে মামলা হয়েছে, ও এখন পলাতক, যে আমি এখন পলাতক আছি, আমি কয়েকদিন ঢাকার বাইরে থাকবো, তুমি টেনশন করো না, আমি সুযোগ পেলে তোমাকে ফোন দিব। আমি তো কান্নাকাটি শুরু করে দিছি, আল্লাহ এটা কি হইলো। তো আমি বললাম যে কি এমন হলো যে তোমার পলাতক থাকতে হবে, বলতেছে আমি ঢাকাতেই থাকতে পারবো না। তো বললাম আচ্ছা ঠিক আছে থাকো, ভালোভাবে থাকো। না বাসা বলতে ওর বাসা চিনতাম না, এমনিতে ওর জানতাম যে ওইখানে থাকে। তো ওর তারপর হঠাৎ করে মানে 2-3 দিন যায়, ফোন দেয় না। তারপর 2-3 দিন পর একদিন ফোন দিয়ে বলে যে মানে অনেক নীরব একটা বন্ধ একটা জায়গায় বসে বলে দেখো আমাকে আটকে রাখছে এখানে, এমন একটা অবস্থা, মানে পলাতক থাকতে হচ্ছে, আমাকে পুলিশ পাইলে নিয়ে যাবে। কেন জায়গা নিয়ে কি হয়েছে আমাকে বলো। বলতেছে যে আসলে জায়গাটা যার থেকে নিছে এটা নিয়ে একটু প্রবলেম হয়েছে।
বলছি, আচ্ছা ঠিক আছে। তারপরে একটানা 2 সপ্তাহের মতো কোনো নেই, খবর নাই, একেবারে টোটালি কথা বন্ধ। হঠাৎ একদিন এই কথা বন্ধের এই মাঝখানে হঠাৎ একদিন আমি খাওয়া দাওয়া করতেছি, মানে কেন জানি আমার খাবার নামতেছে না গলা দিয়ে, খেতেই পারতেছি না, এত খারাপ লাগতেছে, মানে বুঝাইতে পারবো না, কেমন যেন লাগতেছে। তোর ফোন দিতেছি, ফোন কোনোভাবেই পাচ্ছি না। তারপর আমি ওর ফ্রেন্ডের দোকান চিনতাম এলিফ্যান্ট রোডে, তো আমি ওর ফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম, তার কিছুদিন পরে মানে 2 সপ্তাহ যখন শেষ, বললাম যে আসলে আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আসো। আমি ওর দোকানে গেলাম, বললাম যে তুমি একটু ওরে ফোন দিয়ে আসতে বলো, আমি আসছি, তুমি বইলো না। পরে বলতেছে আসতে বললে এখন তো পারবো না, আমার দোকান বন্ধ হলে তারপর আসতে বলবো, তুমি বসো। তো দোকান বন্ধ হতে তখনও 4-5 ঘন্টা বাকি, আমি একটানা 4-5 ঘন্টা বসে আছি ওইখানে। পাশে আবার ওর আরেক ফ্রেন্ডের দোকান ছিল, তো ও পাপ্পুকে ফোন দিয়ে বলতেছে যে তুই মানে ওই ফ্রেন্ডের দোকানে আয়। কোথায় দোকানগুলো? আমি আসতেছি এলিফ্যান্ট রোড। এলিফ্যান্ট রোডে কিসের দোকান? কম্পিউটারের। আচ্ছা, মানে আলটিমেটলি হচ্ছে ওদের ফ্রেন্ডদের হচ্ছে কম্পিউটারের দোকান। কম্পিউটারের দোকান ছিল। তো এখানে বসে আছি, এখন ও বলতেছে যে অনেক দিন যাবত কথা হয় না, এখন ও বলতেছে যে পাপু একটু তুই আয়, দোকানে আয়, তোর সাথে দরকার আছে। তো অন্য একটা ফ্রেন্ডের দোকানে ও আসছে শুনলাম। তো এখন আমি এই ফ্রেন্ড যার কাছে আমি আসলাম, আমি তারে বলতেছি যে ও আসছে, বলতেছে চলো তুমি। তো আমাকে নিয়ে গেল। আমি মানে এতদিন যাবত যে কথা হচ্ছে না বা ঝগড়া হয়েছে, আমি সব কিছু ভুলে গিয়ে আমি দৌড় দিয়ে ওর সামনে যে বলতেছি তুমি আসছো। পরে আসছো বলে 2টা হাত আমি ধরছি। হাতটা ধরার পর আমি মানে দেখি যে ও 2 হাত ভর্তি মেহেদি দেয়া। তো তখন আমি মানে কেন জানি নিজের মন থেকে হঠাৎ করে মুখ দিয়ে বলে ফেলছি তুমি বিয়ে করছো। বলতে চাই নাই, কেন যেন বের হয়ে গেছে মুখ থেকে। অন্য কথাও তো বলতে পারতাম, বা বিয়ে ছাড়া কি মানুষ মেহেদি দেয় না, দিতেই পারে। আমার মুখ থেকে ওইটাই বেরিয়েছে। বলতেছে আরে বোকা, আমি তো আমার কাজিনদের বাসায় ছিলাম, আর কাজিনরা সবাই মেহেদি টেহেদি দিছে, এতদিন পর গেছি, আমাকেও জোর করে দিয়ে দিছে। আচ্ছা ভালো কথা দিছে। বলতেছে দেখো মেহেদি দিছি, তোমার নাম লেখা আছে হাতে। দেখলাম হ্যাঁ সত্যি আমার নাম দেয়াই আছে। তারপর অনেক খুশি হইলাম যে যাক শেষ পর্যন্ত মিল টিল হলো। হঠাৎ করে একদিন মানে ওর সাথে দেখা হয়েছে টিএসিতে। ওর সাথে দেখা হয়েছে দেখে ওর হাতে একটা আংটি পরানো ছিল। বলছি তুমি তো আংটি পরো না, গোল্ডের, তাও আবার কিসের এটা? পরে বলতেছে না দুলাভাইয়ের আংটি, এটা আমি একটু পরে আসছি, মানে আমার মা তো সব স্বর্ণের জিনিসগুলো নামেছে, তো এটা একটু দেখলাম, দেখার পর আমি পড়ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার মন বলতেছিল ও বিয়ে করে ফেলছে। তারপর ও আমাকে বলে না, তো হঠাৎ করেই ও টিএসসিতে আমরা বসছি। বসার পর আমি কেন যেন বলছি দেখো তো কয়টা বাজে। ওর ফোনটা বের করছে, বের করে জাস্ট ওই লক বাটনের চাপ দিছে দেখার জন্য কয়টা বাজে। আমি না কি দেখলাম, আমার মনে হলো যে ওর ফোনের মধ্যে ওয়ালপেপারে ছবি দেওয়া, সেটা হচ্ছে বিয়ের ছবি। দেখার পর মানে আমি ফোনটা একটু দেখি, ও দিবে না। আমি তো অনেক জোরাজোরি করে ফোনটা হাতে নিলাম, নেওয়ার পরে দেখতেছি যে ওর বিয়ের ছবি। তারপর ফোনটা ছবি বলতো ও বিয়ে করছে। হ্যাঁ, সেটা কি ছবিতে কি ছিল? ও আর ওর ওয়াইফ। ওর ওয়াইফের ছবি, মানে একদম বিয়ের সাজগোজ সহ। ওকে। তারপর এটা কতদিন আগের ঘটনা এই বিয়ের ছবিটা দেখা? 9 মাস। প্রায় 9 মাস। ওকে। তারপর আমি ওর বিয়ের ছবি দেখলাম। দেখার পর মানে ওই মুহূর্তে কি করতেছিলেন আপনি? ওই মুহূর্তে তো আমি দাঁড়ায় ছিলাম। হঠাৎ করে দেখার পর মানে আমার অবস্থা এমন হয়েছে যে কথা বলার মতো ভাষা ছিল না, আমি সেন্সলেস হয়ে গেছি। তারপর আমাকে নিয়ে ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে যায়। ডাক্তার বারবার বলতেছিল যে কি হয় নাকি, হ্যাঁ যে মেয়েটার কি হয়েছে, ওর হার্টবিট এত বেড়ে গেছে, কেন ওর কি হয়েছে। অবাক হয়েছি তখন আমি। ওদের কাছে বলতেছিল যে এই মেয়েটার বয়ফ্রেন্ড বিয়ে করে ফেলছে, আমি ওর ফ্রেন্ড হই, মানে এই কথাটা ও ডাক্তারকে বলে। আর আমার কানের কাছে এসে বলে যে তুই যদি এদিকে বলস যে আমি তোর বয়ফ্রেন্ড হই, তাহলে আজকে সব শেষ। এত কিছুর পরেও সেই ধরনের কথা বলতেছে? আচ্ছা, এবং আপনি সেটা শুনতেছেন? তারপর আপনি কি করলেন? চুপচাপ? আমি তো তখন স্যালাইন চলতেছে,
তখন ডাক্তার আসলো, আসার পর বলতেছে যে বিয়ে করে ফেলছে। হ্যাঁ, তুমি কোন অংশে কম আছো, যে তোমার হারাইছে ও তোমার হারাইছে, তুমি কাউরে হারাও নাই, এরকম ডাক্তার ভাবে এগুলো বলতেছে? সান্ত্বনা দিচ্ছে। হুম। তো ওর ফ্রেন্ডরা আসলো, মানে আমি বারবার ওর দিকে তাকাচ্ছি আর মানে কেমন যেন একটা ফিলিংস হচ্ছে, আর আমি অনেক কান্না করতেছিলাম। ডাক্তার বলছে তুমি যদি এইভাবে কান্না করো তাহলে তো তুমি এই বয়সে হার্ট অ্যাটাক করবা। রাইট। তারপর ওখান থেকে বাসায় যাওয়ার পর মানে এরকম আবার ও আমাকে বোঝায় যে আমরা বিয়ে করব, যে এটা আমার মানে পরে শুনতে পারি যে ওর হাতে যে নামটা লেখা ছিল সেটা আসলে আমার যেই নাম, ওর নামে নাম, ওর বউয়ের। একই নাম, আমিও গেস করছিলাম আর কি। হ্যাঁ। আর ওর বউটা হচ্ছে ওর আপন মামাতো বোন। হুম। সবচেয়ে বড় কথা, ওর কাছে যে আমি সবকিছু শেয়ার করতাম আমার ফ্যামিলির, ও এইগুলো আমাকে অনেক খোঁটা দিত।